সুপ্রিয় দর্শক শ্রোতা, এনআরবি টেলিভিশন আয়োজিত মনের জানালা ভালো থাকার গল্পে সবাইকে স্বাগত জানাই আমি তাসমিনা। আমাদের এই অনুষ্ঠানটিতে আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি সমাজের সব আলোকিত ব্যক্তিত্বকে। তেমনই একজন আজকে আমাদের সাথে আছেন, মাহবুব ওসমানী। অনেক ধন্যবাদ আমাকে এনআরবি টেলিভিশনের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে আপনার সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ওসমানী, আমি জানতে চাইবো আপনার কাছে যে আপনার কাছে ভালো থাকা মানে কি? অনেকে মনে করেন যে ভালো থাকা মানে বুঝি একটা ভালো চাকরি, ভালো অর্থ উপার্জন, সম্মান, যোগ্যতা, সার্টিফিকেটস, আর্নিং। আপনার কাছে ভালো থাকা মানেটা কি? আমার কাছে মনে হয় ভালো থাকা, আপনি যে প্যারামিটার গুলোর কথা উল্লেখ করলেন আসলে সবই দরকার আমাদের জীবনে, কিন্তু দিন শেষে হ্যাঁ নিজের কাছে আত্মসম্মান বোধ এবং নিজের কাছে পরিষ্কার থাকা এবং এট দ্য এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে সুন্দর সম্পর্ক সবার সঙ্গে, এগুলো মিলেমিশে আসলে ভালো থাকা সবার সঙ্গে একসাথে মিলে। কিন্তু সব অর্জনের পরও মানুষ তো প্রতিনিয়ত ছুটছে। এই ছুটছে কিসের টানে? কিভাবে আমরা আজকে ওসমানীর জীবনের গল্প থেকে এমন অনেক নির্দেশনা পাবো, অনেক কিছু জানতে পারবো, অনেক ওসমানীর না জানা কথা আমাদের দর্শকরা আজকে জানতে পারবেন। তবে তার আগে একটু জানিয়ে দিচ্ছি, সেই বরিশালের করা গ্রাম না, করাপুর নামক একটা সেই গ্রাম থেকে পথ চলা শুরু, এবং ওসমানী এরপর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম বিভাগে প্রথম স্থান এবং পরপর দুবার রাষ্ট্রপতি পদক অর্জন। তারপর সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় শিক্ষকতা, সাংবাদিকতা, এত কিছু অর্জনের পর আপনি যে এই প্রবাস জীবনে আসলেন, এভরিথিং ব্ল্যাঙ্ক ফার্স্ট, রাইট? সেখান থেকে কিভাবে আপনি উতরে গেলেন এবং কিভাবে কোপ করলেন, এবং আপনার সেই পথ চলার গল্পটা যদি বলেন। যেটা আপনি বলছিলেন যে বরিশালের ছোট্ট গ্রাম করাপুর, সেখানে আমার জন্ম এবং আমার বেড়ে ওঠা গ্রামে। অজপাড়াগা বলবো না, তখনও আসলে আমার যখন জন্ম তখন অজপাড়াগাই বলা যায়, তখনও যোগাযোগ ব্যবস্থা বা যাতায়াত ততটা উন্নত হয়নি। আমার পড়াশোনা ওইখানে গ্রামে, এরপরে কলেজ বরিশালী, এবং তারপরে কলেজ শেষ করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়ালেখা করি। সাংবাদিকতার সঙ্গেও যুক্ত হই যখন বিশ্ববিদ্যালয়ের থার্ড ইয়ারে পড়ি। ওই সময় থেকে আপনি হয়তো নাম জেনে থাকবেন, প্রথম আলোর একটা সিস্টার কনসার্ন এবিসি রেডিও, এবিসির হাত ধরে আমার আসলে সাংবাদিকতার পথ চলা শুরু। কিন্তু তখন আমি পড়াশোনা করি একই সাথে। এরপর এবিসিতে প্রায় বছর দেড়েক কাজ করার পরে যখন ফোর্থ ইয়ারের বলা যায় শেষের দিকে, তখন ডাক পাই টেলিভিশনে, সময় টেলিভিশনে। তখন সময় টেলিভিশন নতুন আসে এবং সময় টেলিভিশনের রিপোর্টিং পাশাপাশি আমি নিউজ প্রেজেন্টেশনও শুরু করি সময় টেলিভিশনে। এরপরের জার্নিটা তখন আমার কিন্তু অনার্স চলছে আর কি, মানে অনার্সের আমার পড়াশোনা একদম শেষের দিকে। ওই সময়টাতে আমার মানে এবিসি রেডিওতে যখন ছিলাম তখন অনার্সের শেষের দিকে, আর মাস্টার্সের সময় আমি আসলে সময় টেলিভিশনে। তো অনার্সের রেজাল্ট হলো, তখন ফার্স্ট ক্লাস ফার্স্ট হলাম ওটাতে। আপনি যেটা বলছিলেন যে মানে এই যে মানে পথ চলাটা কেমন ছিল, হ্যাঁ প্রত্যেকটা জায়গাতেই তো একটা স্বপ্ন নিয়ে মানুষ এগোয়, তাই না? আমার ওই যে শুরুর দিকে স্বপ্নটা ছিল যে করাপুর গ্রাম থেকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় আর একটা জায়গা, সম্পূর্ণ নিজের এক পরিচয় থেকে আর এক পরিচয়ে এসে শিফট হওয়া, একটা ট্রানজিশনের গল্পটাই আসলে। ঢাকা একদমই নতুন আমার জন্য তখন। আমার ফ্যামিলি যেহেতু ঢাকায় কেউ নাই, হোস্টেলে থাকা, বিশেষ করে মেসে এসে আমরা উঠি। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ওঠা। আমি মহসিন হলের ছাত্র ছিলাম, কিন্তু থাকতাম হচ্ছে জহিরুল হলে আমার বন্ধুদের সঙ্গে। তো সেখানে অনেক মজার অনেক গল্প আছে আসলে, সেটা হয়তো অনেক লম্বা সময় বলতে গেলে। কিন্তু যে জায়গাটা আমি আসতে চাচ্ছি যে অনার্সের ভালো করতে হবে, পড়াশোনার ভালো রেজাল্ট করতে হবে, ফার্স্ট ইয়ারে ওরকম একটা তাড়না খুব একটা ছিল না। সেকেন্ড ইয়ার থেকে কেন জানি মনে হলো যে ভালো লাগাটা শুরু হয়। যদিও আমি বিজ্ঞান বিভাগের ছিলাম, সেখান থেকে এসে সামাজিক বিজ্ঞানে মানে এইটা খাপ খাওয়ানোটা একটু কঠিন ছিল আমার জন্য। একটু থামাই আপনাকে, মানে আমি বলতে চাচ্ছিলাম যে আপনি তো আপনার একাডেমিক সাফল্যের কথাই বলে আসেন, এবং তো আমাদের দর্শকরা কিন্তু সেটাই জানছে। কিন্তু আমি জানতে চাইবো এবং আমাদের দর্শকদের জানাতে চাইবো যে আপনার সেই ছোটবেলা থেকে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি একজন ভীষণ মেধাবী ওসমানীকে, যার ক্যারিয়ার মানে একাডেমিক কেন্দ্রিক চিন্তা ভাবনা এবং একাডেমিক সাফল্য একের পর এক ছিল।
কিন্তু আপনার লাইফে অন্য কোনো মোটিভেশন ছিল কি, মানে অন্য কোনো গন্তব্য, অন্য কোনো ড্রিম জব বা যেটার জন্য আপনি নিজেকে গড়ে তুলছিলেন, নাকি এটা জাস্ট ফর একাডেমিক সাকসেস? লক্ষ্যের কথা যদি বলেন, আসলে প্রত্যেকটা মানুষেরই তো লক্ষ্য থাকে জীবনের, স্বপ্ন পূরণের জন্য সেই লক্ষ্যের দিকে আগাতে থাকে। কারো কারো অনেক সময় লক্ষ্য পূরণ হয়, কারো কারো হয় না, অথবা অনেকে আছে লক্ষ্যের খুব কাছাকাছি গিয়েও ফিরে আসে, দেখা গেল তার লক্ষ্যটা অর্জন হয় না, অথবা শেষ পর্যন্ত সে সেটার জন্য সর্বোচ্চ যে চেষ্টাটা চালিয়ে যাওয়ার দরকার ছিল সেটা সে চালায় না। তা আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার সর্বোচ্চটা পর্যন্ত যেতে চাই। একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে আপনাকে সেখানে প্রথমত হচ্ছে ভালো রেজাল্ট করা, সেটা হলো একটা সর্বোচ্চ গন্তব্য, রাইট, একটা স্বপ্ন পূরণের। তো সেই জায়গাটাতে আমি চেষ্টা চালিয়ে গেছি, যে আমার কাছে মনে হচ্ছে যে আমি ওই জায়গাটা আমি যেতে চাই, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে চাই। এই চাওয়াটা আমার মধ্যে ছিল ইউনিভার্সিটিতে পড়াকালীন। মনে হতো যে ঠিক আছে, আমার মা চাইতো যে আমি বিসিএস পরীক্ষা দিই, যেটা আমার একদমই পছন্দ ছিল না। কারণ আমার কাছে মনে হতো বিসিএস পরীক্ষা যারা দেয় বা তাদের যারা পরীক্ষা প্রশ্নগুলো করে বা ইন্টারভিউ বোর্ডে যারা থাকে, তারা তো ইউনিভার্সিটি টিচার, ওয়াই নট যে আমি ইউনিভার্সিটি পড়াবো, আমারই অনেক আমি তাদের পরীক্ষা নেবো, জিনিসটা ওরকম একটা ইয়ে ছিল। আর পাশাপাশি যেহেতু সাংবাদিকতায় পড়াশোনা করেছি, মনে হলো যে এটার একটা প্র্যাকটিক্যাল নলেজটা আমার দরকার। কারণ আমি যদি পড়াতেও যাই, আমার এই প্র্যাকটিক্যাল নলেজটা আমার স্টুডেন্টদের জন্য আমি কাজে লাগাতে পারবো, সেই চাওয়াটাও আমার মধ্যে ছিল। অর্থাৎ দুইটা লক্ষ্যে আমি এগিয়ে গেছি। আর আপনি যেটা বললেন যে কোনো একটা পার্টিকুলার জব বা, হ্যাঁ, ওইটা আমার শুরুর দিকে ফার্স্ট ইয়ারে থাকতে ছিল যে ওকে, সাংবাদিকতাটাকে আমি খুবই ভয় পেতাম, এই রাস্তায় মারামারি কভার করতে হবে, হরতাল কভার করতে হবে, হ্যাঁ। এবং আমরা তো দেখতাম তখন, মানে পলিটিক্স বাংলাদেশে তো আপনি বুঝতেছেন, মানে পলিটিক্স আছে, হরতাল আছে, আন্দোলন আছে, সেগুলোতে কভার করতে হয়, অনেক সময় আমাদের রাস্তায় যেতে হবে। এখন হ্যাঁ, যে যে বিটে কাজ করে, কিন্তু তারপরে তো কাজ তো করতে হচ্ছে। আর আমার কাছে মনে হলো যে ওকে, আমি তাহলে কমিউনিকেশন বা পাবলিক রিলেশনস এই সেক্টরে আমি জব করবো। ফার্স্ট ইয়ারে আমার ধারণা ছিল এটা, কিন্তু পরে দেখি জানা ধীরে ধীরে সাংবাদিকতার প্রতি একটা আগ্রহ জন্মায় এবং মনে হয় যে ওয়াই নট, মানে ওই ভয়টাকে জয় করা, যেটা হলো যে ঢাকায় প্রথমবার এসে 1-1.5 বছরে কিন্তু একটা ভয় কাজ করে। কারণ আমি 18 বছর আমার গ্রামে কেটেছে অলমোস্ট, সো আমি 18 বছর পরে এসে আমি একটা পুরোই ইটকাট পাথরের একটা শহরে সেখানে নিজেকে মানিয়ে নেয়া, এটা তো আসলে কঠিন একটা চ্যালেঞ্জ আমার জন্য। ফাস্ট ফরওয়ার্ড, আপনার একাডেমিক সাকসেস থেকে আপনি যা যা চেয়েছেন আপনি সেভাবেই সেই গতিপথে এগিয়েছেন এবং সফলতা পেয়েছেন। আমি যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে আপনার এত সফল একটা জীবন পিছনে ফেলে আপনি যে প্রবাসী হলেন, কি কোনো অনিশ্চয়তা কাজ করেছে মনে তখন? আমি খুব সংক্ষেপে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আরেকটুখানি যোগ করি। আমার মাস্টার্সে যখন পরীক্ষা হয়, ওটাতেও ফার্স্ট ক্লাস ফার্স্ট হই দুটাতে, যেটা আপনি শুরুর দিকে বলছিলেন, যে কারণে অনার্স এবং মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার কারণে আমার 2টা গোল্ড মেডেল, মানে 2টা বলা যাবে, 3টাই ছিল আসলে বেসিক্যালি, কারণ অনার্সের জন্য 2টা পেয়েছিলাম, মাস্টার্সের জন্য 1টা। এরপরে একটু কারেকশন আপনার ওখানে, যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না, আমি ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টসে পড়াতাম। ওখানে আমি প্রায় দীর্ঘ 3 বছর পড়িয়েছি। তার আগে আমি ড্যাফোডিলে পড়াতাম 1 বছর। ঢাকা ইউনিভার্সিটিতে হতে হতে হয় নাই, আপনি জানেন অনেক কিছু, হয়তো দর্শকরাও জানেন কি কারণ হতে পারে, রাজনৈতিক অনেক প্রতিবন্ধকতা থাকে, সেই বিষয়গুলোতে আছে। আপনার এই প্রশ্নে আসি যে অনিশ্চয়তার বিষয়টা, যে বাংলাদেশের এরকম একটা অর্জন, এরকম একটা জায়গা থেকে কিভাবে কানাডাতে এসে কোপ আপ করা। দেখেন, ওইখানে আমার এক ধরনের আত্মপরিচয় ছিল। সো আমরা যদি আত্মপরিচয়ের কথা বলি, বাংলাদেশে আমার শিক্ষকতা, আমাকে মানুষ টেলিভিশনে দেখছে, তখন এরপর আমি চ্যানেল 24-এ জয়েন করি সময় টেলিভিশনের পরে। আমার গ্রামের মানুষ টেলিভিশনে দেখাটাকে খুব বেশি মানে গ্লোরিফাই করে, আমাকে অনেক সেলিব্রিটিদের সাথে দেখে, পলিটিক্যাল যারা সেলিব্রিটি তাদের সাথে দেখে, আমি তাদের প্রশ্ন করছি। কিন্তু আবার যারা একটু একাডেমিশিয়ান, তারা আবার জানে আমি টিচার, ওই জায়গা থেকেও একটা ভালো। তো আমার কাছে মনে হচ্ছে যে ওইটা একটা আত্মপরিচয় আমার নিজের ছিল। যখন এখানে আসি, সত্যি কথা বলতে একদমই শূন্য হাতে শুরু করা কানাডাতে, রাইট? এবং আমাদের সবাই মোটামুটি, মানে কম বেশি সবাই যারা বাংলাদেশ থেকে আসে প্রবাসী হয়ে এখানে, অনেকেই শূন্য হাতে শুরু করতে হয়। ডেফিনেটলি একটা অনিশ্চয়তা তো অবশ্যই ছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই অনিশ্চয়তাটাকে ভয় পেলে চলবে না, কারণ ভয় পেলে আমি সামনে আগাতে পারবো না। এই ভয়টাকে জয় করে, অনিশ্চয়তা একটা মানুষের একটা স্বাভাবিক, আমার কাছে মনে হচ্ছে সঙ্গী। আপনার থাকবে এটা অনিশ্চয়তা, 2 বছর পরে মনে হতে পারে যে এটুকু অনিশ্চয়তা কেন থাকলো, কিন্তু এটাকে মানে এটাকে উপেক্ষাও করতে পারবেন না, কিন্তু এটাকে জয় করতে হবে, ভয়টাকে জয় করার মতো। তা আমার কাছে মনে হচ্ছে যে আমি এসেছি, শূন্য থেকে আবার শুরু করব। আমার এই ভয়টাকে, অনিশ্চয়তাটাকে কিভাবে কাটিয়ে ওঠা যায়, সেই জায়গাতে আমাকে নিজেকে আবার প্রস্তুত করতে হবে। আর একটা ব্যাটল ফিল্ড।
তাহলে আমরা দেখতে পাচ্ছি ভয়কে জয় করা একজন সফল ব্যক্তিত্ব আমাদের সাথে আজ বসে আছেন। আচ্ছা, আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এই যে আপনি প্রবাস জীবনে আসলেন, ভয়কে জয় করলেন এবং আজকের সফল ব্যক্তিত্ব মাহবুব ওসমানীকে দেখে আমরা বুঝতে পারছি যে পথটাতে যতই চড়াই উতরাই থাকুক না কেন আপনি একজন সফল মানুষ। কিন্তু আপনার মনের মাঝে কি কখনো এমন একটা বিষয় এসেছে যে যেই পরিচয়, যেই পরিচিতি, যেই অর্জনকে নিয়ে একটা সময় আপনি অনেক গর্ব করতেন, এখানে তার মূল্য কেউ দিচ্ছে না কিংবা বুঝছে না, সে বিষয়টা কি আপনার মধ্যে কোনো হতাশা আনতো? সত্যি বলতে এটা তো হওয়ারই কথা, কারণ আমি যে পরিচয় পরিচিত ছিলাম সেখান থেকে এখানে আসার পরে তো আমাকে কেউ চেনে না এখানে। হ্যাঁ, অনেকের সাথে দেখা হয়েছে, ও টেলিভিশনে দেখেছে মাঝে মাঝে, কিন্তু এটা আপনি তো জানেন কানাডা একটা সম্পূর্ণ নতুন একটা বাস্তবতা। এখানে শুরুর দিকে সেই বিষয়টা তো অবশ্যই ছিল। আর হতাশার বিষয়টা, হ্যাঁ, মনে হতো যে বাংলাদেশে তো ভালোই ছিলাম, মনে হচ্ছে অনেক অর্জন, অনেক কিছু মানুষ চিনতো, জানতো। তারপরে যেটা হলো যে হ্যাঁ, ওয়াই নট, যে আমার বাংলাদেশের যে পরিচয়টা, আত্মপরিচয়টা, যে অর্জন, সেটাকে আমি এখানে, মানে আমি বলছি যে আমার না, শুধু যে কোনো মানুষেরই অতীতের যে অর্জন, সেটাকে আমরা শক্তিতে পরিণত করে বর্তমানটাকে নির্মাণ করা, যাতে আমার ভবিষ্যৎটা বা ভবিষ্যতের পথটা আরো মসৃণ হয়। সো আমার কাছে মনে হচ্ছে ওকে, তাহলে আমি আমার বর্তমানটাকে আরো সুন্দর করি, যাতে করে ভবিষ্যতের সুফলটা আমি পেতে পারি। এবং সেই জায়গা থেকে আমি আসার পর থেকে আমি বর্তমানে খুব ভালো করার চেষ্টা করেছি। যখনই যেটা আমার কাছে সামনে এসেছে সেটাকে আমি ওভারকাম করার চেষ্টা করেছি এবং ধীরে ধীরে আমার ভবিষ্যৎটাকে আমি নির্মাণ করছি। হ্যাঁ, আপনি খুব খুবই স্ট্রং মেন্টালিটির একজন মানুষ বোঝা যাচ্ছে, সেই হিসেবে বলছেন। কিন্তু আমি যদি আমাদের দর্শকদের একটু অ্যালাইন করার জন্য, তারাও যাতে নিজেদের সাথে মেলাতে পারে, সেজন্য খুব অনেস্টলি জানতে চাবো যে একটা মানুষ যখন নতুন করে একটা জীবন শুরু করে, তখন কি তার আগের অর্জিত সব অর্জনগুলো ভাঙতে শুরু করে, নাকি সে আসলে নতুন করে শক্তি অর্জন করে? আপনার মানসিক চ্যালেঞ্জগুলো কি কি ছিল, সেগুলো নিয়ে যদি একটু বলেন। অহংকার তো আমার কাছে মনে হয় অবশ্যই ভাঙতে শুরু করে, কারণ ধরেন আমি বাংলাদেশে কি ছিলাম সেটা আমার জন্য এক ধরনের অহংকার, মানে অহংকার এই অর্থে, আমি ইতিবাচক অর্থে বলছি। অবশ্যই। কিন্তু সেটা এখানে আসার পরে সেটার ভ্যালু নাই, বা ভ্যালুটা আমি পাচ্ছি না। তার মানে আমার অহংকারটা ভাঙতে শুরু করছে, এবং এই অহংকারটা ভাঙার মধ্য দিয়ে কিন্তু আমার পরবর্তী অর্জন বা পরবর্তী ধাপগুলোতে এগিয়ে যাওয়ার জন্য আমার রাস্তাটা আমি তৈরি করছি। সো যারাই, আপনি যেহেতু দর্শকদের উদ্দেশ্যে বললেন, দর্শকদেরকে আমি বলি, যারা আপনারা দেখছেন, আপনি হয়তো বাংলাদেশে অনেক কিছু, হ্যাঁ, কিন্তু এখানে যখন আপনি আসছেন, আসার পরে আপনি মনে করছেন যে এখানে তো আমাকে কেউ চেনে না, কিন্তু এইটা বাংলাদেশের অর্জনটা কিন্তু ফেলে দেওয়ার মতো না। ওই যে অহংকারটা ভাঙছেন, মানে ওই অর্জনটার মধ্য দিয়ে আপনি যে জ্ঞান অর্জন করলেন বা আপনি যে নিজেকে তৈরি করে নিয়ে আসলেন, সেই শক্তিটাকে আপনি আপনার পরবর্তী স্টেপে এখানে কাজে লাগাচ্ছেন। অর্থাৎ আপনি তখন এসে হিসাব করলেন কি এরপরে আমার স্বপ্নটা কি হওয়া উচিত। আমি তো কানাডায় আসলাম, আসার পরে আমার স্বপ্নটা কি হওয়া উচিত। যেমন আমি আমার কথাই বলি, কানাডায় আসার পরে আমার কাছে মনে হয়েছে যে মানে যেহেতু বাংলাদেশে শিক্ষকতার সঙ্গে ছিলাম, তাহলে এখানে কিছু বিশ্ববিদ্যালয় একটু ঘেটে টেটে দেখি যে কোন একটা জায়গাতে আমি পিএইচডি করতে পারি কিনা। আমার প্ল্যান ছিল এরকম যে শিক্ষকতার মধ্যেই থাকা। তো কয়েকজন প্রফেসরের সঙ্গে কথা বললাম, আমি একটু ডিমোটিভেটেড হলাম। আচ্ছা। পাশাপাশি আমি সিবিসি, আপনারা জানেন কানাডা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম, তো সিবিসি তো আমার শ্যাডোইং করার অভিজ্ঞতা ছিল ওখানকার নিউজ টিমের সঙ্গে বেশ কিছুদিন। কিন্তু আমি কোনোভাবেই মেলাতে পারছিলাম না যে আসলে আমি কি মিডিয়া লাইনে যাব নাকি টিচিং লাইনে থাকবো। এবং শেষমেশ যেটা হলো যে আমার কোনো দিকে আর যাওয়া হলো না, আমি সম্পূর্ণ একটা ভিন্ন পথ বেছে নিলাম, যেটা আমার রিয়েল এস্টেট বিজনেস বা এই লাইনে যাওয়া। তো এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, আমি তো একটা জায়গাতে আমার আত্মপরিচয় ছিল, যেটা আমরা ওই যে দ্য আলকেমিস্ট বই যদি আপনারা তো সেখানে আছে না যে পার্সোনাল লেজেন্ড। আমাদের আত্মপরিচয়ের যে জায়গাটা, আমার এক ধরনের আত্মপরিচয় বাংলাদেশে ছিল, আমি এখানে এসে আমার কাছে মনে হচ্ছে আমি হোয়াই নট আমার আরেকটা আত্মপরিচয় আমি তৈরি করি, এবং ওই আরেক ধরনের স্বপ্ন পূরণের রাস্তায় আমি আবার হাঁটা শুরু করলাম। এখানে আমি একটু থামাবো। আমি যেটা এখন জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি আবারও আমি একই কথাই বলছি যে ভীষণ স্ট্রং মাইন্ডেড একজন মানুষ, আপনি ভীষণ শক্তভাবে নিজেকে
ট্রানজিশনটা যে ট্রমা হয় অনেকের ক্ষেত্রে সেটা অ্যাভয়েড করে সুন্দর করে আপনি এখানে এস্টাবলিশ করেছেন নিজেকে। এবং আমরা যেটা অনেক সময় দেখি যে আসলে একজন ডাক্তার যখন আসেন তিনি ডাক্তারি করতে চান এবং যখন সে পথটা ভীষণ কঠিন মনে হয় অনেকে কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যান। আবার আমরা দেখতে পাচ্ছি যে একজন মানুষ যে বাংলাদেশে একজন হয়তো ওকালতি পেশায় ছিলেন তিনি এসে রাইট আওয়ে ওটা করতে পারছেন না, তিনি একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন। কিন্তু আপনি এই যে আপনি ভিন্ন পেশা থেকে এসে সম্পূর্ণ নতুন করে নিজেকে গড়লেন একজন রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে, রাইট? সো আপনি যদি এটা নিয়ে একটু বলেন আমার মনে হয় অনেক দর্শক উপকৃত হবেন, যারা নিউ কামার, যারা আগের পেশাতে নিজেকে রাখতে পারছেন না কিংবা এখনো সেখানে নিজেকে দেখতে পাচ্ছেন না, তারা অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে থাকেন। তো কাজে ভালো থাকার গল্পের মধ্যে আমরা সেই গল্পের অংশটুকু শুনতে চাবো। আপনি একটু যদি আমাদের দর্শকদের বলেন কিছু টিপস কি করে নিজেকে স্ট্রং রেখে ওই ট্রমার দিকে না যেয়ে নিজেকে প্রিপেয়ার করা যায় ফর দ্য বেটার ফিউচার। আমার এই জায়গাটাতে যেটা আপনি বলেন যে টিপস, আসলে প্রত্যেকেরই তো জীবন তার জীবনের স্বপ্ন পূরণের লক্ষ্যে পৌঁছানোর নানান রকমের মেকানিজম থাকে। তো আমার কাছে মনে হচ্ছে প্রথমত হলো যে আপনার লক্ষ্যটাকে ঠিক করা। হ্যাঁ, আমি কিছুদিন আমার লক্ষ্যের দিকে দৌড়েছি যে ওকে বিশ্ববিদ্যালয়ে যদি আমি আবার পিএইচডি করতে পারি অথবা মিডিয়া লাইনে যেতে পারি। এরপর একটা সময় মনে হয়েছে না, আমার এটা আমাকে দিয়ে হবে না এখানে, বা আমি ওই জায়গাটাতে আর মজা পাচ্ছি না। সো আমার কাছে মনে হয় যে ওয়াই নট যে এই রিলেটেড বা হ্যাঁ আমার জনগণের সাথে বা মানুষের সঙ্গে ওঠা বসার কোনো একটা জায়গা, সেখানে কি হতে পারে। দেন আমি আবিষ্কার করলাম যে হ্যাঁ ওয়াই নট যে এই প্রফেশনে যাওয়া। তা আমার কাছে মনে হয় যারা বাংলাদেশ থেকে আসছেন এখানে কানাডাতে, আপনারা চেষ্টাটা করেন প্রথমত এটা। কারণ আমি তো দেখেন আমাদের জীবনটা কিরকম, আমাদের জীবনটা হলো যে আপনি একটা স্বপ্নের পেছনে ছুটবেন। এগেন ওই দাল কেমিস্টের গল্পটাই আসে, সান্তিয়াগোর কথা যদি বলেন, সান্তিয়াগোর গল্পটাই তো জীবনে সেটা যে সে গুপ্তধন পাবে, সেই গুপ্তধনের পেছনে সে ছুটতে থাকে। সেই স্পেনের কি আন্দালুসিয়া শহর থেকে শুরু করে সে মরক্কো, টানজিয়া, সেখান থেকে সে চলে যায় মরুভূমির মিশরের মরুভূমির পাদদেশে গুপ্তধনের সন্ধানে। গুপ্তধন কি সেখানে সে পায় না, তাকে আবার ফিরে আসতে সে স্পেনের আন্দালুসিয়াতে, তাই না? সেখানে তার গুপ্তধন অপেক্ষায় ছিল। হ্যাঁ, কিন্তু আমাদের ওসমানে কিন্তু আর সেই ব্যাক টু দ্য প্যাভিলিয়ন হয়নি, সে কিন্তু এখানে নিজের শেকড়কে শক্তভাবে গেড়েছে এবং সফল মানুষ হয়েছে। সো কাজী যারা কিনা ট্রমাতে চলে যাচ্ছে, যারা কিনা সাকসেস হতে পারছে না, কিংবা আমি বলবো যে সেই দীর্ঘ পথটা পাড়ি দেওয়ার জন্য অনেকটাই ভয় পাচ্ছে, তাদের জন্য কিছু টিপস দেন। আমার কাছে মনে হয় যে নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকা, এটা একটা। হ্যাঁ, এই লক্ষ্যের প্রতি অবিচল থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে এখন কোন দিকে যাওয়া উচিত। যেটা আপনি উল্লেখ করলেন যে ডাক্তার কিংবা লয়ার ছিলেন বাংলাদেশে, তারা এখন এসে হঠাৎ করে ফ্রাস্ট্রেটেড, কিন্তু চেষ্টা তারা করছেন কিনা। প্রথমত হলো চেষ্টাটা করা যে হ্যাঁ আমি আবারও এখানে ডাক্তারি আবার নতুন করে ডিগ্রি নিতে হচ্ছে, পড়াশোনা করতে হচ্ছে, বা ওকালতিতেও এখানে পড়াশোনা করতে হচ্ছে, বা আমি অন্য যে কোনো প্রফেশনেই পড়াশোনা করতে হচ্ছে, সেই চেষ্টাটা আগে করেন। করার পরে দেখেন, মানে আমরা বলি না যে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস কাইন্ড অফ, তাই না? আমরা তো হয় জিতি, না হয় আমরা শিখি। রাইট, এখানে হারার কোনো সুযোগ নাই। আপনি যদি মনে করেন যে আপনি হেরে গেছেন, তাহলে আপনি ওখানেই শেষ, আপনি জীবন যুদ্ধে আর জয়লাভ করতে পারছেন না। সো আমার কাছে ফিলোসফিটা হচ্ছে এরকম, মানে আপনি আগে চেষ্টা করেন, সর্বোচ্চ চেষ্টাটা করেন, আল্লাহর উপর ভরসা রেখে, সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে, বা আপনার সর্বশক্তিমানের উপর ভরসা রেখে আপনি সর্বোচ্চ চেষ্টাটা করে, কিন্তু আপনার থামা যাবে না। আপনার স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যেতে হবে, ওই স্বপ্নটা দেখেই যেতে হবে। অনেক ধন্যবাদ। আমার বিশ্বাস আমার দর্শকরা অনেক উপকৃত হয়েছে ইতিমধ্যে। তো আমাদের অনুষ্ঠানের সব অতিথিদেরকেই আমি একটি প্রশ্ন করে থাকি, খুব সংক্ষেপে 3টি শব্দে যদি আপনি বলেন আপনার কাছে ভালো থাকার মানে কি। মানে একটু হিন্স দেই, অর্থ, প্রাপ্তি, সম্মান আর স্যাটিসফ্যাকশন, এগুলোই কি আপনার কাছে ভালো থাকার গল্প, যেমন অনেকেই বলে থাকেন, নাকি আপনি অন্য কিছু ভাবেন? আপনার কাছে জীবনের ভালো থাকার মানেটা কি, আপনি 3টি শব্দে যদি বলেন। আমার কাছে মনে হয় প্রথমত হচ্ছে মানসিক প্রশান্তি, ভালো থাকার। হ্যাঁ, একটা সময় তো অবশ্যই ছিল এরকম, আপনি যেটা বললেন যে অর্থ, সম্মান, প্রাপ্তি, অর্জন, সেগুলো। কিন্তু এখন যেটা আমার কাছে মনে হয় যে ভালো থাকার সবচেয়ে বড় একটা, মানে 3টা টিপসের মধ্যে যদি আপনি বলেন যে 3টা ওয়ার্ডে, আমি প্রথমত বলবো যে মানসিক প্রশান্তিতে থাকা। দ্বিতীয় হচ্ছে আমরা যেটা নিয়ে আছি সেটা নিয়ে আত্মতৃপ্তিতে থাকা, যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে অবস্থায় আছি। আর একটা আমি বলবো যে মানে দিন শেষে রাতের বেলা যখন ঘুমাতে যাই, শান্তিতে ঘুমাতে যাই।
এর থেকে আমার কাছে মনে হয় যে আর ভালো থাকার না, এটা হচ্ছে এখন আমার কাছে মনে হয় যে দ্যাটস দ্য বেস্ট ডেফিনেশন ভালো থাকার, যে আপনি ঠিকমতো ঘুমাতে পারছেন, প্রশান্তিতে, মানসিক প্রশান্তিতে আছেন। হ্যাঁ, আমি একটা জিনিস এখানে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে মানুষের সাথে সম্পর্ক। যেমন ধরেন এই সম্পর্কগুলো যদি আমরা খেয়াল করি আমাদের কমিউনিটিতে, আপনি যত ভালো সম্পর্ক তৈরি করতে পারবেন মানুষের সঙ্গে, তত ভালো থাকবেন। এক, দ্বিতীয় আরেকটু শেষ করি এখানে, সেটা হচ্ছে যে পরিবর্তনটাকে মেনে নেয়া। আমরা এই যে বাংলাদেশে যাচ্ছিলাম, এখানে এসে আমি ওইটাই, কেন আমাকে মানুষ চিনছে না, জানছে না, এই হিসাবটা করলে আমি ভালো থাকতে পারবো না এখানে। সো আমাকে পরিবর্তনটা মেনে নিয়ে এখানে মানুষের সঙ্গে একসাথে মিলে সুসম্পর্ক বজায় রেখে থাকা। শেষ যেটা করব সেটা হলো কৃতজ্ঞতা বোধ। আমার কাছে মনে হয় যেমন ধরো এনআরবি টেলিভিশনে যারা দর্শক আছেন, কিংবা এনআরবি টেলিভিশনে যারা কলাকুশলী আছেন, বা আপনারা যারা আছেন, আমরা যারা এই কমিউনিটি বিনির্মাণে কাজ করছেন, তাদের সবার প্রতি আমি যদি কৃতজ্ঞ থাকি যে এই মানুষগুলোর সাথে আমার ওঠা বসা, এই মানুষগুলোর থেকে আমি সুযোগ সুবিধা পাচ্ছি বা আমিও দিচ্ছি, এই কৃতজ্ঞতা বোধটা আমার কাছে মনে হয় যে খুব জরুরি। এবং যে বলে না যে ফলটা, যে গাছটা ফল বেশি দেয় সে ভারে নুয়ে থাকে, সো ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে সম্মান করা মানুষকে, নম্র থাকা, এবং কেউ যেন বলতে না পারে যে এই মানুষটা তো অসম্মান করে, এই মানুষটা তো খারাপ। একদম ঠিক। মৃত্যুর পরে আসলে আমরা কি নিয়ে যাব? আমার তো মৃত্যু হয়ে গেলে তো শেষ, তাই না? তো মৃত্যুর পরে আমরা তো নিয়ে যাব এটাই, যে কেউ সবাই যেন বলে যে মানুষটা ভালো ছিল, সেটাই, সে আমাদেরকে কোনোদিন অসম্মান করে না। এটাই। অনেক ধন্যবাদ ওসমানী, আপনার মূল্যবোধটা এবং আপনার দেখা জীবনকে আপনি সুন্দর করে আমাদের দর্শকদের সাথে ভাগ করে নিলেন। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আপনার কাছে এসে সেটাই জানতে চাইবো যে আপনি সংখ্যার মানুষ, আপনি রিয়েল এস্টেট বিজনেসে আছেন, কাজেই অনেক হিসাব নিকাশের মানুষ। আবার আমরা কিন্তু দেখতে পাই যে যেমন আপনার সাংবাদিকতা, ওই সমস্ত যেসব ব্যাকগ্রাউন্ড আছে, শিক্ষকতা, সেগুলোর পাশাপাশি আবার আমরা কিন্তু সাংস্কৃতিক অঙ্গনেও আপনাকে দেখে থাকি। তো এই তিনটার ভেতরে আপনি কি করে ব্যালেন্স করেন এবং কোন দিকে আপনার কিছুটা ফ্যাসিনেশন বেশি কাজ করে? খুবই চমৎকার একটা প্রশ্ন করেছেন। আমার মনে হয় যে এই আত্ম উপলব্ধি বা নিজেকে জানার ক্ষেত্রে যে দর্শকরাই দেখছেন না কেন আমাদের অনুষ্ঠান, তারাও নিজেদেরকে এই প্রশ্নটা করতে পারবেন। আমরা তো আমাদের লাইফটা আমরা কি করে ব্যালেন্স করি, রাইট? আমাদের সংখ্যার কথা আপনি বললেন, যেটা আমার রিয়েল এস্টেট, সেটা আমার আসলে জীবন চালানোর জন্য আমার দরকার, রাইট? আমার দৈনন্দিন জীবন যাপনের জন্য, আমার সংসার চালাতে, আমার সহজ কথায় পেট চালাতে গেলে আমার দরকার। তো সেটা হলো এই জায়গায়। আর একটা হলো শিল্প সাহিত্য বা এই জায়গাগুলোতে, সেটা আসলে আমার মনের খোরাক। হ্যাঁ, আপনি দিন শেষে আপনার কাছে মনে হবে যে শিল্প সাহিত্য আপনাকে কি দেয়? আপনাকে এমন একটা অনুভূতি দেয় যেটা আপনি এই রিয়েল এস্টেট বা এই যে টাকা পয়সা গুণে সেটার মধ্যে আপনি পাবেন না। মানসিক প্রশান্তি, যে কথাটা আমি শুরুর দিকে বললাম, সেটা আপনি পাবেন না। যেমন ধরেন আপনি নিজেও গান করেন, গানকে আপনি টাকার জন্য করেন, জিনিসটা হয়তো এরকম না, তাই না? বা ধরেন আপনার প্রফেশন একটা আছে, আমার প্রফেশন একটা আছে, কিন্তু পাশাপাশি আমরা শিল্প সংস্কৃতির চর্চাটা কেন করি? কারণ আমরা দিন শেষে চাই যে ওখান থেকে আমরা একটা মানসিক প্রশান্তি নিতে, একটা অনুভূতি আমাদের মধ্যে কাজ করে, এবং সেটা কিন্তু আমাদেরকে ওই যে মানবিক মানুষ হয়ে ওঠার যে প্রক্রিয়াটা, আমরা সেটা অর্জন করি সেখান থেকে। আর কে না চায়? আমিও চাই একজন মানবিক মানুষ হয়ে উঠতে। এটাই। অনেক ধন্যবাদ, আবারও ভালো লাগলো আপনার জবাবটা। তো আমি যেটা বলবো যে একদম শেষে আপনি যদি এক কথা একটা জিনিস খালি বলেন, যে এই যে আপনার জীবনের এত প্রাপ্তি, আপনার দুবার রাষ্ট্রপতি পদক অর্জন করা, তারপর সাংবাদিকতা বা রিয়েল এস্টেট বিজনেস, ওভারঅল সমস্ত কিছু কনসিডার করে সবচেয়ে বড় অর্জন কোনটি? আমার কাছে মনে হয় যে আমার জীবনে আসলে অর্জন তো অনেক, প্রাপ্তি অনেক, কিন্তু আমার কারণে বা আমার পরামর্শে বা আমার সান্নিধ্যে এসে কোনো মানুষ যদি সমাজের জন্য, কমিউনিটির জন্য, মানুষের জন্য ভালো কিছু করতে পারে, যেরকম আমার অনেক স্টুডেন্টরা আছে যারা বাংলাদেশের বিভিন্ন প্রফেশনে, বিশেষ করে সাংবাদিকতার প্রফেশনে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের দ্বারা যদি সমাজের উপকার হয়, আমার মাধ্যমে যদি এরকম কিছু মানুষের উপকার হয়, কমিউনিটির সমাজ বিনির্মাণে তারাও যদি সমানভাবে অবদান রাখে, এই যেরকম আজকে আমি আমার গল্প বলছি দর্শকদের উদ্দেশ্যে আপনার সাথে এখানে, এরকম তারাও তাদের জীবনের গল্পগুলো যখন বলবে, আরো অনেক মানুষ অনুপ্রাণিত হবে, সুন্দরভাবে সমাজটা বিনির্মাণ হবে, মানুষ সবাই মিলে একসঙ্গে সুসম্পর্ক তৈরি করে ভালো থাকবে। ওই যে সেই আবারও ভালো থাকবে। এটাই একই সুতোয় গাঁথা। তাহলে এক বাক্যে আমাদের তরুণ প্রজন্ম যারা আছে তাদেরকে আপনি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, আপনার পার্সপেক্টিভ থেকে আপনি একটি বাক্যে
কি টিপস, কি পরামর্শ দিতে চান যে যাতে করে তারাও একদিন এসে আমাদের সাথে ভালো থাকার গল্প বলতে পারে? আমার কাছে মনে হয় যে যারাই দেখছেন দর্শক এবং তরুণরা বিশেষ করে, আপনাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে থামা যাবে না। স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যেতে হবে সর্বোচ্চটা দিয়ে। হ্যাঁ, এরপরে সময় এবং সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিতে হয় অনেক কিছুই, কিন্তু শেষমেশ স্বপ্নটা যেন লক্ষ্য, মানে যে লক্ষ্যটা মানে পূরণের উদ্দেশ্যে আপনি স্বপ্নটা দেখে যাচ্ছিলেন, সেই উদ্দেশ্য পূরণ পর্যন্ত চলে যেতে হবে। হ্যাঁ, এগেইন স্বপ্নের ওই যে বললাম যে পরিবর্তন আমরা মেনে নিতে হয়। পরিবর্তন হয়তো আপনি যে স্বপ্নটা দেখছিলেন সেটা না হয়ে আরেক ধরনের স্বপ্নে বা আরেক পরিবর্তনের মধ্যে আপনি গেলেন, কিন্তু সেই পরিবর্তনটা মেনে নিয়ে আপনি ভালো থাকার, আবারও সেই ভালো থাকার প্রসঙ্গে আসি, ভালো থাকতে হবে সবাইকে মিলে, সবাইকে নিয়ে। তরুণ প্রজন্মের কাছে আমার এইটাই চাওয়া যে সবাই মিলে আসেন, একসাথে ভালো থাকি এবং মানবিক মানুষ হই আমরা। অনেক ধন্যবাদ ওসমানী আপনাকে আমাদের স্টুডিওতে এসে সময় দেবার জন্য এবং আমাদের দর্শকদের সাথে এত এত মূল্যবান মূল্যবোধ শেয়ার করবার জন্য। তাসমিনা আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং এনআরবি টেলিভিশন এর কলাকৌশলী এবং যারা প্রাণ ভোমরা এনআরবি টেলিভিশনের সেই দর্শকরা, তাদেরকেও ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে এতক্ষণ এই আলোচনায় থাকবার জন্য এবং আমার কথা শুনবার জন্য। সবাই ভালো থাকেন এবং আমাকে আমার যেন আমার স্বপ্ন এখনো শেষ হয়নি, আমার স্বপ্ন পূরণের এখনো অনেক কিছু বাকি, আরো অনেক স্বপ্ন দেখি আমি, সেগুলো যেন আমি ঠিকমতো পূরণ করতে পারি, সেজন্য আমাকে দোয়া। আজকে মাহবুব ওসমানীর সাথে এই গল্পের ছলে আমরা যে জিনিসটা উপলব্ধি করলাম সেটা হচ্ছে মানুষের পরিচয় বদলায়, দেশ বদলায়, পরিস্থিতি বদলায়, কিন্তু যে মানুষটা তার শেকড় থেকে শিখে আসা মূল্যবোধ ধরে রাখতে পারে, নিজের ধৈর্য এবং ডেডিকেশন সবই ধরে রাখতে পারে, তার সাফল্য একদিন আসে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমার পক্ষ থেকে আমি এটুকুই জানাবো যে হয়তোবা সফলতার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের কিছুটা ফ্লেক্সিবিলিটি। আমরা কিছুটা ফ্লেক্সিবল মেন্টালিটি নিয়ে আমরা জীবন পথ চলি। যেমন আমাদের ওসমানী বলেছেন, তিনি পথ বদলেছেন, তার গতিপথ পরিবর্তন হয়েছে জীবনের, কিন্তু তিনি হারেননি, তিনি থেমে যাননি, তিনি এগিয়ে চলেছেন এবং সাফল্য এসেছে তার জীবনে। আমি সবাইকে আবারও অনুরোধ করব যে হ্যাঁ, আপনারা ধৈর্য ধারণ করুন এবং সফলতা একটা সময় আসবেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে শুভরাত্রি জানিয়ে এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে, মনের জানালা অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা। আমি তাসমিনা খান। সবাই ভালো থাকুন, যে যেখানে আছেন, মন খুলে হাসুন, প্রাণ ভরে বাঁচুন।